নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে গল ব্লাডারের স্টোন কেন মহিলাদের আফটার প্রেগন্যান্সি বেশিভাবে দেখা যায় সেটার একটা কারণ বলবো। আর এই কারণটা কিভাবে আপনারা কম করতে পারবেন, কিভাবে গল স্টোন এড়াতে পারবেন, সেটার আমি কিছু ফুড হ্যাবিটস বলে দেবো। তো এর জন্য আজকে শুরু করছি। গল স্টোন কেন ফর্মেশন হয় বিশেষভাবে যেসব মহিলারা প্রেগনেন্সি হয়েছে, তারপরে তারা ডেলিভারি করেছেন, দেখা গেছে হঠাৎ করে গলস্টোনের সমস্যা। তো এটার কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে দেখা গেছে প্রোজেস্টেরন মাসেলকে রিল্যাক্স করে দেয় অনেকটা, যার ফলে গল ব্লাডার বাইলকে খুব স্লো মুভমেন্ট করায়, যার ফলে এই বাইল অনেকক্ষণ গল ব্লাডারের মধ্যে থাকার জন্য একটা স্টোন ফর্মেশনের চান্স বেড়ে যায়। এছাড়া দ্বিতীয় নম্বরে বলবো, ইস্ট্রোজেন বাইলে কোলেস্ট্রলকে বাড়িয়ে তোলে, তো যার ফলে এই কোলেস্ট্রলও অনেকক্ষণ গলব্লাডারে থাকার জন্য একটা গলস্টোন ফর্মেশনের চান্স আরো বেড়ে যায়। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, খুব ওয়েট ওঠানামা করতে থাকে। এই ওয়েট ওঠানামা করলেও কোলেস্ট্রল কিন্তু অনেকটা বেড়ে যায় বাইলে, তখনও কিন্তু এই একই সমস্যা দেখা দিতে পারে, গলস্টোনের সমস্যা। প্রেগনেন্সির সময় আরেকটা জিনিস যেটা দেখা যায়, খুব স্লো মুভমেন্ট হয়ে যায় মহিলাদের, ম্যাক্সিমাম সেডেন্টারি লাইফ হয়ে যায়, যেটাও কিন্তু এই বাইলের খুব স্লো মুভমেন্ট করে দেয়। এটাও একটা কারণ গলস্টোন ফর্মেশনের। আরেকটা হচ্ছে জেনেটিক কারণ থাকতেই পারে, ফ্যামিলিতে আগেও দেখা গেছে, হয়তো টাইমিংটা ওইভাবে হয়ে গেছে যার জন্য ওই সময় গলস্টোন দেখা দিতে পারে। এই গলস্টোন যদি ধরা পড়ে তাহলে কিন্তু একটাই উপায় হচ্ছে, ওটাকে ওটি করতে হবে। হ্যাঁ, আপনাদের সময় চেয়ে নিতে পারেন, যেহেতু বাচ্চা ছোট, আপনি হয়তো ব্রেস্ট ফিডিং করছেন, তো সে কারণে হয়তো এটা একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন অ্যাবডোমিনাল পেন হতে পারে, ভমিটিং হতে পারে, তো সেক্ষেত্রে তখন হয়তো এমার্জেন্সি ওটি করতে হতে পারে। কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা, কিডনি স্টোন হলে তো অনেক সময় ওষুধ দিয়ে আমাদের অনেক সময় স্টোনটা বেরিয়ে যেতে পারে, বা স্টোনটা হয়তো ডিজলভ করে গেল, কিন্তু গল ব্লাডারে কি এরকম কোনো উপায় নেই? তো আমার যতটুকু জানা আছে তার মধ্যে আমি এটুকুই জানি যে গল স্টোন হলে এটা গল ব্লাডারের আর কোনো কাজ থাকে না। গল ব্লাডার কিন্তু তখন কেটে বাদ দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, তাহলে শরীরে নানান রকম আরো সমস্যা দেখা দিতে পারে। তো এবার স্টোনের বিভিন্ন সাইজ হতে পারে, সেই অনুযায়ী ডক্টররা, সার্জনরা আপনাদের গাইড করে দেবে যে কখন সেই ওটিটা করা উচিত। আর মেজর পেইন বা মেজর ভমিটিং, সেটা কিন্তু তখন এমার্জেন্সি ওটি করতে হতে পারে। আর গল ব্লাডার দেখা দিলে যেটা হয়, একটা অখিদে, একটা নশিয়া ফিলিং, একটু খেলেই মনে হচ্ছে অনেকটা পেটটা ভার হয়ে গেছে, তো এগুলো কিন্তু একটা সিমটম হতে পারে। আর অ্যাবডোমিনাল পেইন, ক্র্যাম্পস, ভমিটিং, এগুলো তো ম্যাসিভ যখন সেটা আকার নিয়েছে তখন সেটা দেখা দিতে পারে। তো এটার তো একটা উপায় বার করতে হবে, যদি কিছুটা হলেও আপনারা বাঁচতে পারেন গল ব্লাডার স্টোন ফর্মেশন থেকে। তো যার জন্য অবশ্যই রেগুলার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো রেগুলার দরকার। বসে গেলে কিন্তু, যেটা হচ্ছে যে কোনো মানুষেরই, সেটা শুধু প্রেগনেন্সি জন্য না, সেডেন্টারি লাইফ কিন্তু একটা মেজর কারণ হয়ে উঠতে পারে গলস্টোন ফর্মেশনের। আজকে যেহেতু প্রেগনেন্ট মহিলাদের নিয়ে বলছি, তাই তাদের একটু ডায়েটের বিষয়েও আইডিয়া দিয়ে দেবো, যাতে এই গলস্টোন থেকে তারা কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। এবার বলবো খাদ্য তালিকায় কি এমন রাখলে এই গলস্টোন ফর্মেশন থেকে কিছুটাও মুক্তি পাওয়া যেতে পারে। এক নম্বর হচ্ছে ফাইবার রিচ খাবার দাবার একটু রাখতে হবে, যাতে ডাইজেশনটা একেবারে স্মুথ হয় আর সেটাতে বাইলটা সুন্দরভাবে ফ্লো করতে পারে। এবার ফাইবার রিচ বলতেই ফার্স্টেই হচ্ছে শাকসবজি তো আছেই, তাছাড়া ফাইবার রিচ কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, যেরকম ওটস, বার্লি, ডালিয়া, কিনোয়া, এইগুলোকে একটু রেগুলার ডায়েটে ইনক্লুড করুন। একদম রিফাইন্ড কার্বোহাইড্রেট না খাওয়াই ভালো। এবার আমি বলবো কিছু গুড ফ্যাটস আছে যেগুলো ইউজ করুন, যেগুলো বাইলের ভেতর কোলেস্ট্রলের স্যাচুরেশনটা কমাতে সাহায্য করে। তো এটাও একটা ইম্পর্টেন্ট, যেরকম অলিভ অয়েলে শিফট হতে পারেন, অথবা অ্যাভোকাডো, ওয়ালনাটস বা ফ্ল্যাক্সিড অয়েল, এই অয়েলগুলো যদি একটু রেগুলার ইউজ করা যায়, সেগুলো কিন্তু একটু হলেও বেটার করবে সিচুয়েশনটা।
তবে এইগুলো বলতে চাই আমি যে যে ডায়েটগুলো বলে দিচ্ছি এগুলো হচ্ছে প্রিভেনশন। অবশ্যই গলস্টোন হয়ে গেলেও লাইট ডায়েটই করতে হবে, সেটা নয় আমি আরেকটা অন্য ভিডিওতে বলবো ডেফিনেটলি। কিন্তু এটা হচ্ছে হাউ টু প্রিভেন্ট গল ব্লাডার স্টোন ফর্মেশন। আর এই ফ্যাট ইউজেজের জন্য আমি আরেকটা কথাও বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের যেহেতু এগুলোকে আমি বললাম যে এগুলো গুড ফ্যাটস, কিন্তু তার মানে প্রচুর পরিমাণে এই ফ্যাটগুলোকে খেতে থাকলেন তাহলেও কিন্তু ক্ষতি বাড়বে। তাই কোনো জিনিস শরীরের জন্য ভালো মানেই সেটাকে অতিমাত্রায় খেতে হবে সেটা কিন্তু কখনোই নয়। পোর্শন কন্ট্রোল কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে। এরপরে অবশ্যই ডায়েটে বাড়াতে হবে ভিটামিন সি রিচ খাবার দাবার, যেগুলো কিন্তু কোলেস্টেরলের স্যাচুরেশন বাইলে কম করতে সাহায্য করে। তো তার মানেই বাড়াতে হবে অনেক টক ফল, যেরকম মুসাম্বি, কমলা লেবু, আঙুর, পাইনাপল, এইগুলোকে একটু বাড়িয়ে তুলতে হবে। তাহলেই দেখবেন অনেকটা এই সমস্যা থেকে সমাধান পাচ্ছেন। এরপরে অবশ্যই গুড হাইড্রেশনটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, কারণ তাহলে বাইলটা খুব কনসেন্ট্রেটেড হয়ে যায় না। তো সেই জন্য জলটা ইউজেজটা মনে করে করে করতে হবে। আর জলীয় ফল যেরকম ওয়াটারমেলন, ডাবের জল, এইগুলোকে কিন্তু একটু বিশেষভাবে রাখতে হবে। বা কোনো রকম জুস, যদি এমনি প্লেন ওয়াটার মনে না থাকে, কিছু জুস সুগার ফ্রি জুস হিসেবে খেতে পারেন, যেগুলো বাড়িতেই ফলের রস বানিয়ে খাওয়াটা সবচেয়ে ভালো, যেরকম বেদানার রস, তরমুজের রস, মুসাম্বির রস, কমলা লেবুর রস। এইগুলো কিন্তু অবশ্যই মনে করে করে রাখতে পারেন। আর সবচেয়ে ইজি হচ্ছে একটু লেবুর জল যদি রেগুলার রাখা যায়, সেটাও কিন্তু দুদিক থেকেই আপনারা সুবিধা পেয়ে যাচ্ছেন, মানে ভিটামিন সিও পাওয়া যাচ্ছে, আবার হাইড্রেশনও হয়ে যাচ্ছে। তবে এটা বলে রাখতে চাই, যাদের অ্যাসিডিটি সমস্যা আছে তারা কিন্তু এই টক ফল একটু কম খাবেন, কিন্তু অল্প একটু খেলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। আর যেগুলো অন্য টাইপ অফ ফুড বলছি, অ্যাসিডিটির জন্য টক ফল নয় বাদ দিলেন, কিন্তু আপনারা অন্য খাবারগুলো দিয়ে নিজেদের গলস্টোন থেকে প্রতিরোধ করতে পারেন। কিছু কিছু স্পাইসেস বা মশলা বলবো, যেগুলো আমরা রেগুলার হয়তো ইউজ করি, কিন্তু এগুলোর যে এতটা রোল আছে আমাদের শরীরে, সেটা জানলে অবাকই হবে। যেরকম হচ্ছে হলুদ, জিরে, জোয়ান, আদা, রসুন, এগুলো যদি রেগুলার একটু ডায়েটে রাখা যেতে পারে, দেখা যাবে অবশ্যই বাইলের ফ্লোটাকে খুব সুন্দর করে দেয়, যাতে এক জায়গায় যাতে স্টিক হয়ে না থাকে বাইলটা, তখন গিয়েই কিন্তু এই গলস্টোনের ফর্মেশনটা হয়ে যায়। তো এর জন্য অবশ্যই এই স্পাইসেস গুলোকে তো রেগুলার ডায়েটে রাখবেনই, তার মানে এই নয়, আবারও মনে করিয়ে দিতে চাই, অনেকটা করে খেতে হবে, তাহলে কিন্তু অন্য সমস্যা দেখা দিতে পারে। আর অবশ্যই বলবো যে 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 খাবারগুলো থেকে দূরে থাকবেন, যেরকম খুব বেশি ভাজাভুজি, খুব বেশি অয়েলি খাবার, ডিপ ফ্রাইড ট্রান্স ফ্যাট যুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস, অতিরঞ্জিত কালার দিয়ে খাবার দাবার, এইগুলো থেকে একটু দূরে থাকতে হবে। রেগুলার যদি ঘরের বানানো খাবার খান, আশা করা যায় কোনো সমস্যা হবে না। তবে জেনেটিক ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তবে যখন আপনি জেনেটিক্যালি আপনি জেনে যাচ্ছেন যে আপনার এই সমস্যাগুলো হতে পারে, তখন আগে থেকে কনসিয়াস হয়ে এই ডায়েটারি হ্যাবিটস গুলো যদি করতে পারেন, মনে হয় না কোনো সমস্যা দেখা দেবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইগুলো মনে করে করে করার চেষ্টা করুন, আর একটা সুস্থ জীবন পান। ভালো থাকবেন। নমস্কার।